বিশেষ মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে মন্তব্য ফখরুলের। সংস্কার চাইলেও ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো আপত্তি নেই জামায়াতের। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখনো কন্টেইন, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। আর জেনারেল ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাইতে। চাঁপাইনবাবগঞ্জ থেকে পদযাত্রা নিয়ে রাজশাহীতে এনসিপি নেতারা। মৌলিক সংস্কারে বাধা দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি। যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। শুরুতেই নারী ফুটবল। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই টিকিট নিশ্চিত করে আর কিছুক্ষণ পর দেশে ফিরছেন ঋতুপর্ণা আফ্রিদারা। ঐতিহাসিক এই অর্জনে বাফুফে অভিনব সম্বর্ধনা দেবে বাংলার বাঘিনীদের। এজন্য প্রস্তুত হাতিরঝিল। আজ দিবাগত রাত 2:30টায় রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সম্বর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় সন্ধ্যা 7টায় রওনা হয়েছে। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছেছে রাত 9টায়। সেখানে একটা যাত্রা বিরতি এবং এরপর মধ্যরাতে 1:30টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা লাল সবুজ মেয়েদের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত 2:30টায় পুরো দল আসবে হাতিরঝিল। ভুটান লিগ খেলতে পরদিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে ঋতুপর্ণা মনিকার। সব মিলিয়ে তাই পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই এই আয়োজন করছে বাফুফে। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, ফ্লাইটের সবশেষ আপডেট কি পেয়েছেন? ঠিক সময় মতো আসছে কিনা? আর বিমানবন্দরে আসলে কি অবস্থা সবশেষ? বাফুফের কর্মকর্তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? তিতুমির এক অন্যরকম রাত। আমরা আসলে বিভিন্ন ডিসিপ্লিনের যখন দেখি দেশের বাইরে থেকে আসে সেগুলোও কভার করি, কিন্তু এইটা আসলে অন্যরকম একটা অর্জন বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে নারী ফুটবলাররা খেলতে যাচ্ছে এবং সেই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না। মিয়ানমার এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের যে 3টা ম্যাচ ছিল, 3টাই বিশাল ব্যবধানে বাংলাদেশ জিতে কিন্তু দেশে ফিরবে। আর কিছুক্ষণ পর আপনি যেটা বলছিলেন যে ঠিক সময় মতো ফিরবে কিনা, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। 1:30টার মধ্যে আসলে ফেরার কথা নারী ফুটবলারদের, তারা ওই সময়ই ফিরবে বলে এখন পর্যন্ত বাফুফের যে কর্মকর্তারা আছেন এই বিমানবন্দরে তারা আমাকে জানিয়েছেন। এবং ধীরে ধীরে কিন্তু বাফুফের বিভিন্ন কর্তারা বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন। আমরা দেখেছি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ তিনি ঢুকেছেন। বাফুফের এক্সিকিউটিভ বডির যারা বাকি সদস্যরা আছেন তারা ঢুকেছেন। তবে সভাপতি তাবিদ আল কিন্তু এখনও এই এয়ারপোর্টে আসেনি। তিনি থাকবেন এই আয়োজনের বাকি অংশ, যে হাতিরঝিলে অ্যাম্ফি থিয়েটারে যে অনুষ্ঠানটা হবে সেখানে কিন্তু তিনি আছেন। এখানকার পরিস্থিতি যেটা বলতে হবে যে আসলে এর আগে 2টা সাব যে বাংলাদেশ জিতলো তখন কিন্তু আসলে দিনের বেলায় বাংলাদেশ টিম এসেছিল নেপাল থেকে। এখন মধ্যরাত, সেই মধ্যরাতে আসলে দর্শক তেমন একটা নেই, অবশ্য দর্শক এলাও না। দর্শক থাকবে হাতিরঝিলে যেই অ্যাম্ফি থিয়েটারের মঞ্চ আছে সেই মঞ্চে কিন্তু আসলে দর্শকরা আংশিক মানে যতটা প্রবেশ করতে পারে সেই প্রবেশ অনুযায়ী আসলে দর্শকরা সেখানে বসে উপভোগ করতে পারবে সেই অনুষ্ঠানটা। এবং সেখানে কিন্তু 1 ঘন্টা একটা বর্ণিল আয়োজন আছে যেখানে পুরো টিমকে সংবর্ধনা দেওয়া হবে। তো তিতুমির আপাতত এই ছিল আমার কাছ থেকে বিমানবন্দর। আরও অনেক ঘটনা ঘটবে রাতব্যাপী, যা সবকিছুই জানিয়ে দেওয়া হবে যমুনা টেলিভিশনের দর্শকদের। অসংখ্য ধন্যবাদ নাইম। আপনি যে হাতিরঝিলের মূল অনুষ্ঠানের কথা বলছিলেন, আমরা একটু সেটার সবশেষ খবরও জেনে নিতে চাই। শুভ আছেন সেখানে। নাফিজ, শুভ, একটু আমাদের জানাবেন যে হাতিরঝিলে কি দেখছেন প্রস্তুতি, আর অ্যাকচুয়ালি কি কি থাকতে যাচ্ছে মেয়েদের সম্বর্ধনা অনুষ্ঠানে, বিস্তারিত একটু বলবেন।
কিন্তু আমি প্রথমে আপনাকে জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগেও কিন্তু এই মঞ্চগুলো অর্থাৎ হাতিঝিল এমপি থিয়েটার যে মঞ্চ যেখানে কিন্তু নারী ফুটবলারদের জন্য অপেক্ষা করছে সকলে, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল। কিন্তু এই মুহূর্তে যদি আমি ঠিক গ্যালারি পরিবেশটা দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ না হলেও অধিকাংশ আসন কিন্তু ভরে গেছে, অর্থাৎ মুহূর্তেই কিন্তু ভরে গেছে। এখনও পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার সময় বাকি আছে নারী দলের এখানে পৌঁছানোর। ঠিক তার আগেই কিন্তু নিজেদের আসনগুলো কিন্তু নিজেরা নিয়ে নিচ্ছেন এবং সব কিছু মিলিয়ে যে কথাটা বারবারই সামনে এগিয়ে আসে সেটা হচ্ছে নারী ফুটবলারদের ইতিহাস রচনা করে প্রথমবারের মতন এশিয়ান কাপ মঞ্চে নিজেদের জায়গা করে নেওয়া এবং সেই সাথে সুযোগ কিন্তু থাকছে বিশ্বকাপের মঞ্চেও প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করা। তো সেই আশা কিন্তু এখানকার যারা আগত যে দর্শকরা আছেন তারা কিন্তু সেটাই কিন্তু বলছেন। আমরা যদি একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই তো তাদের সঙ্গে একটু কথা বলবো যে ভাইয়া, প্রথমত এখানে এসছেন অনেক বড় একটা মহেন্দ্রক্ষণ বাংলাদেশ ফুটবলের, তো কি মনে হচ্ছে বা সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে বা এই নারীদের হাত ধরে আরও কত সাফল্য আসবে বলে মনে করেন? আমরা মনে করি এই নারীদের হাত ধরে আমরা বিশ্বমঞ্চে আনন্দ করতে পারবো এবং আমাদের বাংলাদেশের গর্বিত আমরা এই মেয়েদের জন্য আজকে আমরা বাংলাদেশ পরিচিত পাচ্ছি। প্রথমে তো বলা যায় যে এই যে ফুটবল যেখানে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্র ছিল বাংলাদেশ, একটা সময় সেটা হ্রাস পেয়েছে এবং এখন কিন্তু আবার সেই মেয়েদের হাত ধরে আবারও জাগ্রত হয়েছে এবং হামজা সমিতিদেরও কিন্তু রয়েছে সেই জায়গাটুকু। আমরা তো আশা করি আমাদের মেয়েরা আন্তর্জাতিক ফুটবলে আমরা বাংলাদেশের গর্ব এবং তারা যাতে আরও উন্নত করতে পারে খেলাকে, আমরা সবাই আনন্দিত হব। যেমনটা শুনছিলেন সকলেই কিন্তু নারী ফুটবল দলের দিকে তাকিয়ে অর্থাৎ বিশ্বমঞ্চে তারা আরও সাফল্য এনে দেবেন এমনটাই কিন্তু প্রত্যাশা তাদের। এই ছিল সবশেষে আমার কাছে থাকা তথ্য। শুভ, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে আসলে আমরা আরও পুরো অনুষ্ঠানের পুরোটা জুড়েই আপনার সঙ্গে আমরা থাকবো। ধন্যবাদ জানাচ্ছি আপাতত। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সংবাদ সম্মেলনে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। তিনি আরও জানান, সংস্কারের নামে জনগণের নির্বাচিত সরকার এবং সংসদকে দুর্বল করার কোনো প্রস্তাব মেনে নেবে না বিএনপি। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংস্কার ইস্যুতে লিখিত বক্তব্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের পক্ষে। বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে জনমনে আগ্রহ ও প্রত্যাশার পাশাপাশি রয়েছে হতাশা ও উৎকণ্ঠাও। সংস্কার ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ঐক্যমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই দলের প্রতিনিধিগণ ধৈর্য নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন এবং কমিশনকে সহযোগিতা করছেন। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি। 6টি কমিশনের মধ্যে এখনও পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে আলোচনা হয়নি। তবে র্যাব বিলুপ্ত সহ কমিশনের প্রস্তাবিত প্রায় সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। মির্জা ফখরুলের মন্তব্য, দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছে তা নিয়ে অচল অবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এমন বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনের সাফল্য প্রশ্ন সাপেক্ষ। মির্জা ফখরুল জানান, দুদক সংস্কার কমিশনের 47টি সুপারিশের মধ্যে 46টিতেই সম্মত বিএনপি। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবে সম্মত হয়েছে বিএনপি। 5টিতে আংশিক এবং ভিন্নমত রয়েছে 5টি সুপারিশে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে একমত দলটি। 9টিতে আংশিক এবং 18টিতে ভিন্নমত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দেয়া হয়েছে। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে বিএনপি 141টিতে একমত, 14টিতে আংশিক এবং 64টিতে ভিন্নমত ছাড়াও 24টি বিষয়ে একমত হতে পারেনি বিএনপি। বিএনপি মহাসচিব জানান, সংবিধান সংস্কার কমিশনের 131টি সুপারিশের অধিকাংশতে একমত পোষণ করেছে দলটি। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি।
ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়েও বিএনপি তাদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনে। কি কারণে তারা একমত নয় সেই যুক্তিও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। ঐক্যবদ্ধ শক্তি ও সামর্থ্যের সাথে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় বিএনপি দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচির পথসভায় এমনটা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলিক সংস্কারে বাধা দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ৬ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীতেও গণসংযোগ এবং পথসভা করেছে দলটি। জুলাই অভ্যুত্থানে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্র ছিল শহরের শান্তিমোড়। নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে শান্তিমোড় থেকেই শুরু হয় এনসিপির ৬ষ্ঠ দিনের জুলাই পদযাত্রা কর্মসূচি। বিভিন্ন সড়ক ঘুরে কলেজ চত্বরে পৌঁছায় জুলাই পদযাত্রা। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে। এ সময় সীমান্ত হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করেন তিনি। হুঁশিয়ারি দেন সীমান্ত অভিমুখে লং মার্চেরও। শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। জুলাই ঘোষণা ও জুলাই সনদের উপর গুরুত্ব দেন নেতৃবৃন্দ। বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। পরে শহরের সুপারমার্কেট এলাকায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এরপর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। বিপ্লবীরা ঘুমায় নাই, বিপ্লবীরা ঘুমাবে না। পরে নগরীতে পদযাত্রা ও পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। আগামীর বাংলাদেশে যত বড় দল হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে না। সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয়, আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। দেশের সংস্কারের পথে যারা বাধা দিবে, দেশের মানুষ তাদের মনে রাখবে, সেই হিসাব তারা রাখবে। সারা বাংলাদেশে রব উঠেছে, আমরা একটি নতুন সংবিধান চাই। সোমবার রাজশাহী থেকে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে কুষ্টিয়ায় পৌঁছাবে এনসিপির জুলাই পদযাত্রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংস্কার চাইলেও ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো আপত্তি নেই জামায়াতের। রোববার জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যমত্য অপরিহার্য এই শিরোনামে সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। বক্তারা বলেন, নির্বাচন যত দেরি হবে তত জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়বে। আবার রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে জাতীয় ঐক্য ধরে রাখাও কঠিন হবে, এমন মত দেন বিশিষ্টজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অনুষ্ঠানে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে। ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে।
এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে কারেকশন প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে ফিল্টারেশন প্রসেস, দেয়ার ইজ নো আদার ওয়ে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার 6 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করেছে বিজি প্রেস। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেটটি প্রকাশ করা হয়। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির 6টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল। বিজি প্রেস থেকে সেই গেজেটটি প্রকাশিত হয়েছে। আগামী 20 জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে। ওই তারিখে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে এই বিচার কার্যক্রম শুরু হবে। শোকাবহ পরিবেশে হাই হোসেন ধ্বনিতে মুখর শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। রোববার সকালে হোসনি দালান থেকে বের হয় এই শোকযাত্রা। মিছিল ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। আয়োজকরা জানান, ন্যায় প্রতিষ্ঠা ইমাম হোসেনের আত্মত্যাগ স্মরণ করতেই তাদের এই আয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শোক দিবস পালনে শোক মিছিল বের হয়। কারবালার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হোসেন সহ শহীদদের স্মরণে কয়েকশো বছর ধরে ঢাকায় হয়ে আসছে এই তাজিয়া মিছিল। পুরান ঢাকার বিভিন্ন সরু গলি পেরিয়ে মিছিল যায় আজিমপুরের প্রধান সড়কে। সেই পথ নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে দুপুরের পর ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হয়। ভোলায় তজুম উদ্দিনে এক নারীকে ধর্ষণ এবং ছবি তুলে ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় বলা হয়, এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকেন ভুক্তভোগী। গত 10 জুন রাতে বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে বের হলে অভিযুক্ত গিয়াস তাকে ধর্ষণ করে এবং আরেক অভিযুক্ত রাসেল সেই নির্যাতনের ছবি তোলে। এরপর রাসেলও তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় দৌড়ে ঘরের ভিতর ঢুকে রক্ষা পান ভুক্তভোগী। পরবর্তীতে গিয়াস এবং রাসেল ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করে আসছিল। এই ঘটনায় রোববার নির্যাতনের শিকার নারীর পরিবার মামলা করে। অভিযুক্ত গিয়াস এবং রাসেল যুবদলের কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছে স্থানীয়রা। ইতিমধ্যে আমরা মামলা রেকর্ড করেছি। আসামি ধরার জন্য আমরা টিম প্রেরণ করেছি আর তদন্ত চালু হয়েছে। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি আস্তানায় অভিযানের সময় ডাকাত এবং অপহরণকারীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি জব্দসহ উদ্ধার করা হয় অপহৃত এক ব্যক্তিকে। রোববার দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে নীলা জাদিমুনার পাহাড়ি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। পরে ডাকাত দল পাহাড়ের গহীনে পালিয়ে যায়। এ সময় অপরাধীদের আস্তানা থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি সহ মাদক দ্রব্য উদ্ধার করা হয় এবং উদ্ধার করা হয় মোহাম্মদ সোহেল নামে অপহৃত এক ব্যক্তিকে। টেকনাফ থানাধীন জাদিমুনা এলাকা সংলগ্ন পাহাড়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গমন করলে ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গোলাবর্ষণ শুরু করে। এ সময় যৌথ বাহিনী কর্তৃক আত্মরক্ষা নিমিত্তে ডাকাত দলকে লক্ষ্য করে ফাঁকা গোলাবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। বরিশাল নগরীর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। দুপুরে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নগরীর বগুড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাস্তা দখল করে নির্মিত বাড়ির বর্ধিত অংশ, দোকানপাট ভেঙে দেওয়া হয়। বেশ কিছুদিন ধরেই নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।